তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার গন্তব্য সেই একজনের কাছেই। বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় যদি রামকৃষ্ণের এই প্রবচনটুকু জানতেন, তাহলে অন্তত সনাতন ধর্মকে বাঁচানোর জন্য তার পরিবারের পূর্বপুরুষরা ব্রিটিশদের সঙ্গে গোপন আতাত করেছিলেন, এরকম নির্লজ্জ সওয়াল করতেন না। তার পরিবারের পূর্বপুরুষ ব্রিটিশদের সঙ্গে গোপন আতাত করে দেশকে অবর্ণনীয় বিপদের মধ্যে ফেলে যে ভুল করেছিলেন, সেজন্য তার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ছিল। মীর জাফরের সঙ্গে হাত মিলিয়ে দেশকে পরাধীন করার এই অপকর্মকে যেভাবে তিনি সনাতন ধর্ম বাঁচানোর কথা বলে গৌরবান্বিত করেছেন, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত সব বাঙালিরই। অমৃতা দেবীর কাছে স্পষ্ট জানতে চাই, এটাই কি আপনার মত? তাহলে আপনি অগণিত বাঙালির চোখের মণি ব্রিটিশদের সঙ্গে লড়াই করা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের চূড়ান্ত হেয় করলেন। আর বিজেপির নেতাদেরও জবাব দিতে হবে, তারা কি অমৃতা দেবীর কথার সঙ্গে একমত? তাহলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা স্বাধীনতা সংগ্রামীদের ফটোতে মালা চড়াতে যাবেন কি? আপনারাই তো বলেন ব্রিটিশদের বিরুদ্ধে বীর সাভারকরের লড়াইয়ের কথা, তা নিয়ে অনেক বিতর্ক থাকলেও। কিন্তু অমৃতা দেবীর মতো আপনারাও কি মনে করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় ব্রিটিশদের সঙ্গে হাত না মেলালে সনাতন ধর্ম বাঁচত না? বাংলার মানুষ জানতে চায় আপনাদের প্রার্থীর মতই কি আপনাদের মত। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই খবরটা দেখার পরে বহু মানুষ ফোন করে জানিয়েছেন এ নিয়ে একটা ভিডিও করতে, কারণ তারা বিশ্বাস করেন কোনো গদি মিডিয়া এই বিষয়টি নিয়ে একটা কথাও বলবে না। কিন্তু অপমানটা বুকের মধ্যে লেগেছে সবারই। তাই ব্রিটিশদের সঙ্গে হাত মেলানোর কুকর্মের শরিকদের মুখোশ খোলা খুবই প্রয়োজন। আর এই জন্যই তৈরি এই ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন অমৃতা দেবী কতটা অপমান করেছেন আমাদের সমগ্র জাতিকেই। ভিডিওটি ভালো লাগলে এটি এত শেয়ার করবেন যাতে আর কেউ মীর জাফরের সঙ্গী বেঈমান জগৎ শেঠ কৃষ্ণচন্দ্র রায়দের সমর্থন এবং গৌরবান্বিত করার কথা আর না ভাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলাকে হারাতে মীর জাফরের সঙ্গে হাত মিলিয়ে ব্রিটিশদের সাহায্য করেছিলেন অমৃতা দেবীর পরিবারেরই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়। গত ২৬ মার্চ অর্থাৎ মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন অমৃতা দেবী। কৃষ্ণচন্দ্রের পরিবারের গৃহবধূ অমৃতা দেবীর দাবি, সনাতন হিন্দু ধর্মকে বাঁচাতেই নাকি ব্রিটিশদের সাহায্য করেছিলেন তার পরিবারের পূর্বপুরুষরা। বাহ, অসাধারণ, অনন্য। কিন্তু কৃষ্ণচন্দ্রকে নিয়ে নরেন্দ্র মোদী যে কথাটি বলেছেন তাও মোটেও ভুলবার নয়। কথোপকথনের সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলার সমাজ সংস্কারে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অবদানের কথা আমরা ছোটবেলায় বইতে পড়েছি। তাই নাকি? কোন ইতিহাস বই? আমরা কেউ কেন পড়িনি এই বই? বরং পড়েছি সিরাজকে হত্যা করে ব্রিটিশদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে চক্রান্তটি হয়েছিল তার অন্যতম অংশীদার ছিলেন নদিয়ার কৃষ্ণনগরের তৎকালীন জমিদার কৃষ্ণচন্দ্র রায়। তা এহেন কৃষ্ণচন্দ্র মীর জাফরদের ষড়যন্ত্রে দেশ পরাধীন হওয়ার পর সনাতন হিন্দু ধর্ম আদপে কিভাবে টিকেছিল সে কথা তো ইতিহাসের পাতাতেই লেখা আছে। শুধু ২৫০ বছরের ব্রিটিশ শাসনে এই দেশটার উপরে যে ভয়াবহ অর্থনৈতিক শোষণ চলেছিল তা যদি জানতেন তাহলে ভুলেও কৃষ্ণচন্দ্রের পক্ষে সওয়াল করতে যেতেন না অমৃতা রায়। কিন্তু ধাঁধা লাগছে অন্য একটি বিষয়। প্রধানমন্ত্রীও বেমালুম জানিয়ে দিলেন কৃষ্ণচন্দ্র নাকি ছিলেন সমাজ সংস্কারক। তবে গেরুয়া চশমা চোখে পড়লে অনেক কিছুই ভিন্ন রকম দেখায়। আমরা বরং সাদা চোখে এই কথোপকথনের সামান্য বিচার বিশ্লেষণ করি। ক্ষমতা দখলের পর রবার্ট ক্লাইভ যখন বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর পদের দায়িত্ব পেলেন, তার ৫ বছরের মধ্যে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষে অন্তত ১ কোটি মানুষের মৃত্যু হয়। ঠিক শুনছেন মাননীয় অমৃতা দেবী, ১ কোটি মানুষ। আপনি হয়তো জানেন না, দুর্ভিক্ষ, যুদ্ধ বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় ধর্ম অধর্ম বিচার করে হয় না। বাংলার কুখ্যাত
৭৬-এর মন্বন্তর হিসেবে পরিচিত এই ভয়াবহ দুর্ভিক্ষে যাদের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে সনাতন হিন্দু ধর্মাবলম্বীও ছিলেন। ইতিহাস বলছে রাজস্ব আদায়ের সনদ পেয়ে বাংলাকে ভয়ানকভাবে শোষণ করতে থাকেন কুখ্যাত ক্লাইভ, মানে অমৃতা দেবীর পূর্বপুরুষদের সমর্থনে শাসন ক্ষমতায় আসা বিদেশিরা। আর ১৭৭০ সাল অর্থাৎ বাংলা সাল অনুযায়ী ১১৭৬ সালের অনাবৃষ্টিতে একদিকে ফসলের অভাব আর অন্যদিকে ব্রিটিশদের খাজনা আদায়ের লোভে ভয়াবহ অত্যাচারের মূল্য চোকাতে হয়েছিল সুবে বাংলার লক্ষ লক্ষ পরিবারকে। কিন্তু এখানেই শেষ নয়, এর মাত্র ৬ বছরের মধ্যে নেমে আসে আর এক বিপর্যয়। বাংলায় শুরু হয় নীল চাষ। আর সেই নীল চাষ যে গোটা রাজ্যের কৃষকদের কাছে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল তা নিয়ে পরবর্তীতে অনেক কথাই উল্লেখ আছে ইতিহাসে। অমৃতা দেবী এটা জানেন না, ওই নীলকরদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরের কাছে চৌগাছা নামের একটি গ্রামে। আর সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিগম্বর বিশ্বাস। ধর্মে তিনিও একজন হিন্দু, হ্যাঁ সনাতনী হিন্দু। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, লড়েছিলেন তিতুমিরও। কয়েকশো বছরের বেশি চলা সেই নীল চাষের সময় ব্রিটিশরা যে কি অসহনীয় অত্যাচার করত বাংলার গ্রামের পর গ্রামে, সেই সব কাহিনীর বিবরণ আছে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকে। নীল চাষ না করতে চাইলে কৃষকদের ঘর জ্বালিয়ে দেওয়া, জমি লুট করা, নিজেদের কয়েদখানায় আটকে ভয়াবহ মারধর, অত্যাচার, এমনকি পরিবারের মহিলাদের উপর নৃশংস নির্যাতন করে বাংলার বহু গ্রাম উজাড় করে দিয়েছিল নীলকর ও তার ঘাতক বাহিনী। আর সেই কাজে পুরোপুরি আইনি সহায়তা দিয়েছিল দেশের শাসন ক্ষমতায় থাকা তৎকালীন ব্রিটিশ সরকার। পরে বিশ্ব বাণিজ্যে নীলের চাহিদা কমে আসায় বাংলা থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয় নীলকররা। ব্রিটিশ সরকারও অবস্থা বেগতিক বুঝে পিছু হটে। ঐতিহাসিক যোগেশচন্দ্র বাগলের মতো অনেকেই মনে করেন সিপাহী বিদ্রোহের পর দেশের মানুষের সফল হওয়া সশস্ত্র প্রতিরোধের তালিকায় অন্যতম বড় জায়গা করে নিয়েছে বাংলার এই নীল বিদ্রোহ। ইতিহাসটা না জানলে তো সবটাই ফেলুদার কথায় সেই উটের পাকস্থলীর জলভাণ্ডার হয়ে যায়। ভোটের লড়াইয়ে নামা কৃষ্ণচন্দ্রের পরিবারের গৃহবধূকে এ কথাটা সবসময় মনে রাখতে হবে। কেন এ কথা বলছি তার আরো প্রমাণ আছে, সেটা আরো ভয়াবহ। এক্ষেত্রে বাংলার মানুষের কাছে অত্যাচারটা এসেছিল হিন্দুদের কাছ থেকেই। এবার আসছি সেই ঘটনায়। ১৭৫৭ সালে ব্রিটিশরা ক্ষমতায় আসার আগে ১৭৪২ থেকে ৫১ পর্যন্ত টানা ৯ বছর আরো এক বিভীষিকার সাক্ষী থেকেছে আমাদের এই বাংলা। ভুললে চলবে না, সে সময় বাংলার উপর হামলা চালিয়েছে যারা, তারা কিন্তু সকলেই ধর্মে হিন্দু, মানে অমৃতা দেবীর কথায় সনাতন ধর্মের মানুষ। এই অবিভক্ত বাংলায় বর্গীর হাঙ্গামার কথা, তাদের অবর্ণনীয় অত্যাচারের কথা আমাদের ইতিহাসে লেখা আছে। ১৭৪২ সাল থেকে ৫১ সাল পর্যন্ত ৫ বার বাংলায় অবর্ণনীয় আক্রমণ চালায় মারাঠি বর্গীরা, যার নেতৃত্বে ছিল ভাস্কর পণ্ডিত। ধর্মে তিনি একজন উচ্চবর্ণের হিন্দু। আর তার বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে যুদ্ধে নামতে হয়েছিল নবাব আলীবর্দী খাঁকে। নির্বিচারে লুটতরাজ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, অন্তত ৪ লক্ষ মানুষকে হত্যা, অসহায় নারীদের উপর ভয়াবহ অত্যাচার, এর সবকিছুই চলেছিল বর্গীর হাঙ্গামার সময়। অবশেষে ৫১ সালে শান্তি চুক্তির পর চৌথা কর দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে বাংলাকে বর্গীর হাঙ্গামা থেকে বাঁচান নবাব আলীবর্দী। সেই ভয়াবহ অত্যাচারের স্মৃতি এখনো বাংলায় টিকে আছে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে, এরকম ছড়ার মাধ্যমে। অমৃতা দেবী কি জানেন সনাতনীদের এই ইতিহাস? ইতিহাস বলছে বহিরাগত হিন্দু বর্গী এবং পরে বিদেশি ব্রিটিশদের হাতেই সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বাঙালি জাতি। এই ইতিহাস তো ভুলিয়ে দেওয়া যাবে না অমৃতা দেবী। মোদিজির সঙ্গে ফোনে কথা বলার সময় মাননীয় অমৃতা রায় বলেছিলেন, ব্রিটিশরা ক্ষমতায় না এলে আমাদের পোশাক, সংস্কৃতি, মুখের ভাষা সবকিছুই নাকি বদলে যেত। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে মনে করিয়ে দিতে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, সাংস্কৃতিক আচার বা আচরণ, এমনকি মুখের ভাষা, এসব কিছুরই বদল হয়েছে।
আমাদের এখানে বদল হয়েছে ব্রিটিশদের দ্বারাই। নৃতত্ত্ব আর সমাজবিদ্যার বিশেষজ্ঞরা বারবার তা প্রমাণ করেছেন ইতিহাসের নিদর্শন দিয়ে। 250 বছরের ব্রিটিশ শাসন বাংলা তথা দেশের কাছে একটি কলঙ্কজনক অধ্যায়। নদিয়া জেলার ওই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র মোদির বক্তব্যকে খানিকটা বিঁধে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, দেশের প্রধানমন্ত্রী হয়তো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে রাজা রামমোহন রায়কে গুলিয়ে ফেলেছেন। আমরা সেই তরজায় না ঢুকে মনে করিয়ে দিই, রাজা রামমোহন রায় এগিয়ে না এলে তথাকথিত সনাতনী হিন্দুদের মদতে চালু হওয়া সতীদাহের মতো ভয়ঙ্কর প্রথা কখনো বিলোপ হতো না। আর সেজন্য হিন্দু ধর্মের তথাকথিত স্বঘোষিত পাণ্ডাদের তরফে কম আক্রমণের মুখে পড়তে হয়নি রামমোহনকে। ঠিক যেমন বিধবা বিবাহ বা স্ত্রী শিক্ষার প্রচলন করতে গিয়ে বারবার আক্রান্ত হতে হয়েছে সনাতনীদের হাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাড়ির সামনে খেউর খিস্তির বন্যা, বারবার সংনাচের মাধ্যমে অকথ্য আক্রমণ, এমনকি খুনের ষড়যন্ত্রের মুখেও পড়তে হয়েছিল তাকে। বাংলা তথা গোটা দেশের মানুষ, বিশেষ করে মেয়েরা মনে রেখেছেন রামমোহন ঈশ্বরচন্দ্রকে, তার পূর্বপুরুষ ব্রিটিশ সঙ্গী কৃষ্ণচন্দ্রকে নয়। বারবার ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে এই বাংলারই যুব সমাজ। ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ থেকে প্রীতিলতারা বারবার বুঝিয়ে দিয়েছেন লড়াইটা কাদের সঙ্গে। তারাই আমাদের নায়ক, তারাই ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন, জীবন দিয়েছেন। আর সেই প্রতিরোধের ভাষা গোটা দেশের কাছে এমন উদাহরণ তৈরি করেছিল যে মতের মিল না থাকলেও বিপ্লবীদের অসাধারণ অবদানের জন্য তাদের স্মৃতিতে শ্রদ্ধায় অবনত হতেন ভিন্ন রাজনৈতিক মতের নেতারাও। মানিকতলা বোমার মামলায় ধরা পড়ার পরে বিপ্লবী বারিন ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা কি মনে করেন কয়েকটি বোমা ছুড়ে ব্রিটিশদের দেশ থেকে হাঁটানো যাবে? বারিন জবাবে বলেছিলেন, না, আমরা তা মনে করি না। আসলে আমরা ভাবছিলাম গোটা দেশটা ঘুমিয়ে আছে, বোমার শব্দে তাদের জাগাতে হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে বাঙালিদের আর এক আইকন নেতাজি সুভাষচন্দ্র বসু, এরকম অনেক অসংখ্য স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় হয়ে আছেন গোটা ভারতের কাছে। তথাকথিত সনাতনীদের জাতের ভেদাভেদ, ছোঁয়াছুঁয়ির বিচারের মতো নানা কুপ্রথাকে কোনো মতে আগলে রাখার নামে এসব ব্যক্তিদের অবদান কি ঢাকা দেওয়া যাবে অমৃতা দেবী? এরকম একজন প্রার্থীকে নিয়ে এরকম বিড়ম্বনায় পড়তে হবে তা বোধহয় বুঝে উঠতে পারেননি নরেন্দ্র মোদী বা তার দল। তাদেরও বুঝতে হবে ইতিহাস ভুলে, ধর্মের জিগির তুলে বাঙালি জাতিকে অপমান করার সাহস যেন কেউ না দেখান, তা তিনি যত বড়ই প্রার্থী হন না কেন। আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।